তো অবশেষে আমি এ নাইট অফ দ্য সেভেন কিংডম সিরিজটা দেখে নিলাম এবং সত্যি একটা দুর্দান্ত সিরিজ ছিল এটা। তবে এটা দেখার জন্য কি আবার গেম অফ থ্রোনস বা হাউস অফ দ্য ড্রাগন দেখার প্রয়োজন আছে নাকি? একদমই না, একটা ইন্ডিপেন্ডেন্ট সিরিজ এটা। একই সাথে গেম অফ থ্রোনসের যে সময়কাল তার থেকে প্রায় 90 বছর আগের গল্প এটা, তো চিন্তা করার কোনো কারণ নেই। এবং শুরু করার আগেই বলছি যে খুব সুন্দরভাবে এই সিরিজটাকে ক্রাফট করা হয়েছে। যদিও জর্জ আর মার্টিনের গল্প নিয়ে তো কিছু বলারই নেই, বাকিটা আপনারা এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি এ নাইট অফ দ্য সেভেন কিংডম সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন মানুষ যার নাম হচ্ছে ডাঙ্ক, বা যাকে গোটা দুনিয়া স্যার ডাঙ্কেন দ্য টল নামেই চিনবে। সে তার মাস্টারকে কবর দিচ্ছে। তার মাস্টারের নাম হচ্ছে স্যার আর্লেন অফ পেনিট্রি, যার কাছে ডাঙ্কান বড় হয়েছে, মোটামুটি সব লড়াই টড়াই শিখেছে। স্যার আর্লেন একজন নাইট ছিল এবং ডাঙ্কান হচ্ছে তার স্কোয়ার হচ্ছে বেসিক্যালি শিষ্য। তবে এখন তো তার মাস্টার মারা গিয়েছে, এখন সে কি করবে? কোনোভাবে সার্ভাইভ তো করতে হবে। উপায় আছে তার কাছে কিছু ঘোড়া, যেগুলোকে বিক্রি করে দিয়ে কিছু টাকা পয়সা আসবে, তবে কতদিন? অন্যদিকে সে তার ভাগ্য পরীক্ষা করে দেখতে পারে। এই তো সেই অ্যাশফোর্ডে একটা প্রতিযোগিতা হচ্ছে, যেখানে অংশ নিলে, মানে সেখানে অংশ নিয়ে যদি সে জিততে পারে তাহলে প্রচুর পুরস্কার পাবে, টাকা পাবে। সেখানে গিয়ে সে তার ভাগ্যটা একবার পরীক্ষা করে দেখতেই পারে। আর এইভাবেই নিজের ভাগ্যটা পরীক্ষা করার জন্যই সে চলে যায় অ্যাশফোর্ডের উদ্দেশ্যে। রাতের বেলা সে একটা ইনে চলে যায় খাওয়া দাওয়া করার জন্য, যেখানে সে একটা ছোট বাচ্চা ছেলেকে দেখতে পায়। সম্ভবত সে হচ্ছে হর্স কিপার। যাই হোক, ডাঙ্কান সেই ইনের মধ্যে প্রবেশ করে। তার পেয়েছে প্রচুর খিদে এবং তার হাইটটাও এতটা বেশি যেটা দেখে সেই ইনকিপার সেও বুঝতে পেরেছে যে না, এর বেশি খাওয়ার প্রয়োজন। আর শুধু সে না, মোটামুটি এই গল্পে বহু মানুষ স্যার ডাঙ্কানের হাইট নিয়ে নয় টিপ্পনি কেটেছে, নয়তো সেটা নিয়ে কোনো প্রশংসা করেছে। তো সেই ইনের মধ্যে স্যার ডাঙ্কান আর একজন মানুষকে দেখতে পায় যে চরম নেশা করে রয়েছে এবং ভুলভাল বকছে। এবং এই মানুষটা যেমন তেমন কেউ না, সে যে সেই ইনকিপারকে যে টাকাটা দেয় বা যে কয়েনটা দেয়, সেটার মধ্যে টার্গেরিয়ানদের একটা চিহ্ন রয়েছে। অ্যান্ড ইয়েস, টার্গেরিয়ানরা এই মুহূর্তে এই সম্পূর্ণ দুনিয়াটা, মানে এই ওয়েস্টারসটাকে রাজ করছে। যদিও আর বেশি দিন তো নেই, মোটামুটি আর 80 কি 90 বছর পর তো এই টার্গেরিয়ানদের চিহ্ন সম্পূর্ণভাবে মুছে যাবে। যারা একটা সময় এই সম্পূর্ণ গোটা দুনিয়া রাজ করতো তাদেরকে আর কেউ মনে রাখবে না। আরে ভাই, শক্তি ক্ষমতা কথা বলে। যাদের কাছে ড্র্যাগনের মতন এরকম একটা ভয়ঙ্কর অস্ত্র রয়েছে, তাদের সামনে কেই বা দাঁড়াবে? কিন্তু এই অপদার্থগুলো ক্ষমতার লোভে, অর্থাৎ সিংহাসনের লোভে নিজেরাই নিজেদের সাথে লড়াই করেছে। অর্থাৎ এক ড্র্যাগনই আর এক ড্র্যাগনের সাথে লড়েছে। ফলস্বরূপ দুনিয়াতে নেই আর কোনো ড্র্যাগন। সেই কারণে এই টার্গেরিয়ানদের কিন্তু এখন ডিপ্লোম্যাসি দিয়ে কাজ চালাতে হচ্ছে। যাই হোক, এই ড্র্যাগনদের সাথে ড্র্যাগনদের যেই লড়াইটা বা ড্যান্স অফ দ্য ড্র্যাগন, যেটা আমরা হাউস অফ দ্য ড্র্যাগন সিরিজেই দেখতে পেয়েছি, যেটার দুটো সিজনই আমার চ্যানেলে রয়েছে, দেখতে একদমই ভুলবেন না, একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে। তো এবার মেন গল্পে আসি। স্যার ডাঙ্কেন খাওয়া দাওয়া করে তো সেখান থেকে বেরিয়ে যায়, চলে যায় নিজের ঘোড়াটা আনার জন্য। তবে সে লক্ষ্য করে যে সেই ছোট বাচ্চাটা, সেই স্টেবল বয়টা স্যার ডাঙ্কানের সব চেইনমেল যে আর্মারগুলো রয়েছে সেগুলো পরে প্র্যাকটিস করছে, যেটা দেখে স্যার ডাঙ্কান একটু রেগে যায়। অন্যদিকে সেই বাচ্চাটাও স্যার ডাঙ্কানকে বলতে থাকে যে তুমি তো কোনো নাইট না, মানে সচরাচর একজন নাইটকে যেমন দেখতে লাগে তাকে তো সেরকম দেখতে লাগছে না, মানে একদম গরিব। তলোয়ারটা রাখার জন্য একটা দড়ি বাঁধা রয়েছে, সচরাচর একজন নাইট তো এত গরিব হয় না। যাই হোক, সে সেখান থেকে বেরোবে। অন্যদিকে সেই বাচ্চাটা, সে বায়না করেছে তাকে তার সাথে নিয়ে যেতে। প্রত্যেকটা নাইটেরই তো একটা স্কোয়ার থাকে, একটা শিষ্য। তো সেই ছোট বাচ্চাটা, যার নাম হচ্ছে এগ, সে স্যার ডাঙ্কানের স্কোয়ার হতে যায়। তবে স্যার ডাঙ্কান তাকে না বলে দেয় এবং সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। তো একটা লম্বা জার্নি করার পর অবশেষে সে অ্যাশফোর্ডে গিয়ে পৌঁছায়, যেখানে সেই টুর্নামেন্টটা হবে, এবং সেই গেম মাস্টারের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে প্লামার। তবে সে স্যার ডাঙ্কানের নামটা তো নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এই প্রতিযোগিতাতে অনেক বড় বড় রাজ পরিবার থেকে মানুষেরা আসবে, যারা যারা অংশ নেবে তাদেরকে মোটামুটি গোটা ওয়েস্টারস চেনে। অন্যদিকে স্যার ডাঙ্কান, তাকে তো কেউ চেনে না। সে ইভেন নিজেকে যে একজন নাইট বলছে, আদৌ কি তার কোনো প্রমাণ রয়েছে? ডাঙ্কান জানায় যে তার মাস্টার, অর্থাৎ স্যার আর্লেন অফ পেনিট্রি, সে যে হাতে ডাঙ্কানকে নাইট বানিয়েছে। তবে স্যার আর্লেন, তাকেও তো সে চেনে না। স্যার আর্লেন নাকি এত বড় যোদ্ধা, যেমন গল্পটা সে ডাঙ্কানকে শুনিয়েছে, তবে স্যার আর্লেনের ব্যাপারে তো কেউ কিছু জানে না। তো সেই কারণেই প্লামার ডাঙ্কানের নামটা তো লিখছে না, তবে তাকে একটা সুযোগ দিয়েছে। এই স্থানে তো অনেক বড় বড় রাজপরিবার বা সেই নোবেল হাউসগুলো আসবে, তাদের মধ্যে কেউ যদি স্যার আর্লেনকে চেনে, মানে স্যার আর্লেন নামে যে একজন নাইট ছিল, এই ব্যাপারটা যদি সত্যি মেনে নেয়, তবেই ডাঙ্কানের নামটা সে এই প্রতিযোগিতায় দেবে। এটা দেখে ডাঙ্কানের মনে একটু খুশি লক্ষ্য করতে পারি, কারণ বাইরেই সে হাউস ডন্ডারিয়ানের একটা ব্যানার লক্ষ্য করতে পেরেছে। তার মাস্টার স্যার আর্লেন, সে এই হাউস ডন্ডারিয়ানের হয়ে একটা লড়াইও লড়েছিল, যেখানে তারা সেই কুখ্যাত ভলচার কিংকে ক্ষমতাচ্যুত করেছিল, মানে সেটা আলাদা একটা গল্প। তো অবশ্যই সে হাউস ডন্ডারিয়ান, তারা স্যার আর্লেনকে চিনবে, সেই আশাতেই সে বেরিয়ে যায়।
সেইখানে দুজন প্রস্টিটিউটের সাথে তার সাক্ষাৎ হয়, একজন হচ্ছে বিয়নি এবং আরেকজন হচ্ছে রেড, যারা স্যার ডাঙ্কানকে দুটো বাজে কথাই শোনায়। অ্যাকচুয়ালি স্যার ডাঙ্কান নিজেকে একজন নাইট বলে ডাকছে, তবে কোনো অ্যাঙ্গেল থেকেই তো তাকে নাইট মনে হচ্ছে না। আই মিন নাইট একটা বড় উপাধি, যেটা স্যার ডাঙ্কানের পার্সোনালিটির সাথে তো মিলছে না, সেই কারণেই তাকে হেজ নাইট বলে ডাকছে তারা। হেজ নাইট তাকেই বলা হয় যার নিজস্ব কোনো ঘর নেই, যার নিজস্ব কোনো রাজাও নেই সার্ভ করার জন্য, মানে উদ্দেশ্য লক্ষ্যহীন একটা নাইট, অথবা গরিব একজন নাইট। যাই হোক, সেই হাউস ডন্ডেরিয়ানের যে এই মুহূর্তে রাজা রয়েছে ম্যানফ্রেড ডন্ডেরিয়ান, সে তো নেশা ভান করে মেয়েদের সাথে সময় কাটাচ্ছে, তো সে এখন ঘুমাচ্ছে, তার সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করা যাবে না, সেই কারণে তাকে রাতের বেলা আসতে হবে। এখন রাতের বেলাতেও তার সময় হচ্ছে না, কারণ সেই সময় নাকি সে ঘুমাচ্ছে। রাতের বেলা সেখানে একটা সুন্দর স্টেজ প্লে হচ্ছিল, স্যার ডাঙ্কান সেটাকে এনজয় করছিল। সেই মুহূর্তে রাইমন নামক আর একটা ছেলের সাথে তার সাক্ষাৎ হয়। রাইমনের সাথে সকালবেলাও তো তার সাক্ষাৎ হয়েছিল। ব্যাপার হচ্ছে স্যার ডাঙ্কান যখন সেখান থেকে ফিরছিল, তখন লর্ড স্টেফেন ফসওয়ে স্যার ডাঙ্কানকে চ্যালেঞ্জ করে বসে যে তোমার এত বড় হাইট, চলে আসো দেখি তোমার কেমন ক্ষমতা, আমাকে হারাতে পারো নাকি। স্যার ডাঙ্কান সিম্পলি ইগনোর করে দেয় ব্যাপারটা, আর সেই কারণেই স্টেফেন তাকে অনেক বাজে বাজে কথা শোনায়। স্টেফেনের আচরণটা খুবই বাজে, কারণ সে তার নিজের নেফিউ রাইমনের সাথে প্র্যাকটিস করছিল এবং রাইমনকে দুটো বাজে বাজে কথাও শোনাচ্ছিল। এবং এই রাতে রাইমন আবারও আসে ডাঙ্কানের সাথে সাক্ষাৎ করতে। রাইমন খুবই ভালো একটা মনের ছেলে, খুবই পোলাইট। সে স্যার ডাঙ্কানকে অফার করে যে কিছু খাবে টাবে কিনা। অবভিয়াসলি ডাঙ্কানের খিদে পেয়েছে এবং তারা একটা টেন্টে চলে যায়, যেখানে চরম খাওয়া দাওয়া হচ্ছে, মানে ফিস্ট চলছে সেখানে। আসলে লিওনেল ব্যারাথিয়ান সেখানে একটা পার্টি দিয়েছিল, সেটারই খাওয়া দাওয়া চলছিল। লিওনেল স্যার ডাঙ্কানকে দেখে ভেবেছে হয়তো সে এখানে এসেছে কিছু উপহার নিয়ে, কারণ লিওনেল বহু মানুষকে বহু পলিটিক্যাল ফেভার করে থাকে, মোটামুটি একটা খুশমেজাজি মানুষ, সব সময় হাসি খুশি থাকে সে। তবে ডাঙ্কান জানায় যে না, এরম তো কোনো ব্যাপার না, বরং সে এখানে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। আর সেখান থেকে লিওনেলের সাথে ডাঙ্কানের একটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব বলতে লিওনেল তার সাথে খুবই ফ্রেন্ডলি আচরণ করতে থাকে। মোটমাট সেই রাতে তারা অনেক আনন্দ ফুর্তি করে, চরম নেশা ভান করে, এবং ডাঙ্কান সত্য কথাটাই তাকে বলে যে তার তেমন ক্ষমতা নেই, কোনো বড় পরিবার থেকেও সে আসেনি, ইভেন সে জানেও না যে এই প্রতিযোগিতায় সে জিতবে কিনা, এবং এই প্রতিযোগিতায় যদি সে হেরে যায় তাহলে সে তার টাকা পয়সা ঘোড়া সব হারাবে। মোটমাট স্যার ডাঙ্কান জানেও না যে ভাগ্য তার জন্য কি লিখে রেখে গেছে। তবে লিওনেল তাকে শাবাশি দেয়, তার সাহসিকতার প্রশংসা করে যে সে অ্যাটলিস্ট এই প্রতিযোগিতায় অংশ তো নিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। সেখান থেকেই বেরিয়ে সে ফাইনালি ম্যানফ্রেড ডন্ডেরিয়ানের সাথে সাক্ষাৎ করে, সেই মানুষটা যে সারাদিন নেশা ভান মেয়ে ছেলে নিয়ে থাকে। এখন স্যার ডাঙ্কানকে কি বলা হয়েছিল, এই নোবেল হাউসগুলোর মধ্যে কেউ যদি তার মাস্টার স্যার আর্লেনকে চিনতে পারে তাহলেই তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দেবে। সেই কারণেই স্যার ডাঙ্কান তার মাস্টারের ব্যাপারটা ম্যানফ্রেডকে বলে, তবে ম্যানফ্রেড তো তাকে চিনতে পারছে না। স্যার ডাঙ্কান জানায় যে স্যার আর্লেন অফ পেনিট্রি সে হাউস ডন্ডেরিয়ানের হয়ে অনেক লড়াই করেছে, ম্যানফ্রেডের পিতার হয়ে তারা ভলচার কিংকে হারিয়েছে, তবে ম্যানফ্রেড তাও চিনতে পারছে না। স্যার ম্যানফ্রেড জানায় যে সেই লড়াইতে প্রায় 800টা নাইট অংশ নিয়েছিল, বহু মানুষ আহত হয়েছিল সেখানে, তার মধ্যে স্যার আর্লেন কে আছে তাকে সে চিনবে কি করে। একই সাথে সে এই কাজটা করে দিল, তাতে কি তার কোনো লাভ আছে? সে কেনই বা ডাঙ্কানকে হেল্প করবে? এটা বলেই সে চলে যায়। স্যার ডাঙ্কানের মনটা খারাপ, ফিরে এসে দেখে সেই বাচ্চাটা আবারও চলে এসেছে, সেই টাকমাথা এগ। মোটমাট সে ডাঙ্কানের পিছুই তো ছাড়ছে না, এবং সে ছাড়বে না যতক্ষণ না স্যার ডাঙ্কান তাকে তার স্কোয়াড হিসেবে মেনে নিচ্ছে। ইভেন সে সেই বাচ্চাটাকে ফেরতও তো দিয়ে আসতে পারবে না, কারণ টুর্নামেন্টের আর বেশি সময়ও বাকি নেই। আর এখানেই স্যার ডাঙ্কান সেই বাচ্চাটাকে উত্তর দেয় যে তার নাম হচ্ছে স্যার ডাঙ্কান দ্য টল, কারণ অবশ্যই গোটা দুনিয়া তাকে না চিনুক, ইভেন এই ছোট বাচ্চাটা যে বহু বিখ্যাত নাইটের নাম শুনেছে, তবে স্যার ডাঙ্কান দ্য টল নামক কোনো নাইটের নাম সে শোনেনি, তার সামনে মাথা নত তো করা যাবে না। যাই হোক, অবশেষে সে বাচ্চাটিকে তার স্কোয়াড হিসেবে রেখে দেয়। সেদিন রাতের বেলা তারা শুয়েছিল এবং সেখানেই তারা একটা শুটিং স্টার দেখতে পায়, এবং ছোট বাচ্চাটা জানায় যে তারা খসা দেখলে একটা উইশ যদি চাইতো সেটা পূরণ হয়ে যাবে, যেটাতে অবশ্যই স্যার ডাঙ্কান প্রথমে বিশ্বাস তো করছিল না, তবে এই মুহূর্তে এসে তাকে উইশ তো চাইতেই হবে, কারণ তাকে প্রতিযোগিতায় অংশ তো নিতে হবে। পরে স্যার ডাঙ্কান সে প্রত্যেকটা নোবেল হাউসের কাছে যায়, তাদেরকে স্যার আর্লেনের গল্পটা শোনাতে থাকে, কারণ স্যার আর্লেনের থেকেই তো ডাঙ্কান শুনেছে যে সে কোন কোন রাজাদের সাথে লড়াই করেছে, কোন কোন বিখ্যাত হাউসে সে সার্ভ করেছে, এই যেমন হাউস ফ্লোরেন বলুন, হাউস হেইফোর্ড বলুন, তবে তারা কেউ স্যার আর্লেনকে চিনতে পারছে না। অবশেষে সে লিও টাইরেলের সাথে সাক্ষাৎ করে, সেও স্যার আর্লেন অফ পেনিট্রির নাম কোনোদিন শোনেনি। ডাঙ্কান একটু কনফিউজ যে মানুষটা তাকে এতদিন এত গল্প শুনিয়েছে সেই মানুষটাকে কেউ চেনেই না, সেই মানুষটা কি তাকে মিথ্যে কথা বলেছে কি জানি। তবে ডাঙ্কানের চোখে সে একটা সেরা নাইট, যদিও সে বাকি 5টা নাইট বা 5টা মানুষদের থেকে একটু আলাদা। সে আলাদা থাকতো, নিজস্ব কোনো ঘর ছিল না তার, এই বৃষ্টি বাদলেই গাছের নিচেই সে সময় কাটাতো, এবং 2 পয়সা যা উপার্জন করতো সে গরিবদের দান করে দিত। তা সত্ত্বেও মানুষটাকে কেউ চেনে না।
এক জানায় অবশ্যই সে একটা খারাপ নাইট ছিল, তবে ডাঙ্কান সেটা কোনোদিনই মেনে নেবে না। যাই হোক, সেই মুহূর্তে ঢাকঢোল পিটিয়ে চলে আসে আর একটা বৃহৎ হাউস, অর্থাৎ হাউস টারগেরিয়ান, মোটমাট যারা এই সম্পূর্ণ কন্টিনেন্টটাকে রাজ করছে এই মুহূর্তে। এবং তাদেরকে দেখে ডাঙ্কেনের মনে আর একটা আশার আলো আমরা দেখতে পাই, কারণ স্যার আর্লেন ডাঙ্কেনকে এই টারগেরিয়ানদেরও অনেক গল্প শুনিয়েছে। ডাঙ্কেন সেই টারগেরিয়ানদের ফলো করে, যাদেরকে লিড করছিল বেইলার টারগেরিয়ান। তবে সেখানে আরেকজনও টারগেরিয়ান উপস্থিত ছিল, অর্থাৎ এরিয়ান টারগেরিয়ান, যে একটু অ্যারোগেন্ট টাইপের ছিল। সে ডাঙ্কেনকে দেখে বলে যে তার ঘোড়াটা রাখতে। ডাঙ্কেন জানায় যে সরি, আমি তো স্টেবল বয় না। সেটা শুনে সে আবারও ডাঙ্কেনকে বলে যে ঠিক আছে, তার জন্য কিছু পানীয়, ওয়াইন, এগুলো কিছু নিয়ে আসতে। ডাঙ্কেন জানায় যে সে সার্ভিস বয়ও না, সে একটা নাইট। যেটা শুনে এরিয়ান বলতে থাকে যে কি খারাপ সময় আসলো যাকে তাকে নাইট উপাধি দেওয়া হচ্ছে। পরে দুজন কিংস গার্ড, স্যার ডনেল অফ ডাস্কিন্ডল এবং রোল্যান্ড ক্রেক হল, তারা ডাঙ্কেনের সাথে সাক্ষাৎ করে। এরা দুজনই নাইট এবং এরা দুজনই সেই টারগেরিয়ান পরিবারের কিংস গার্ড। স্যার ডনেল একটু ক্ষমা চায় এরিয়ান টারগেরিয়ানের একটু রুড বিহেভিয়ারের জন্য, সে নাকি এরকমই। একই সাথে নিজের আসল পরিচয়টাও দেয় যে সে খুব একটা বড় ফ্যামিলি থেকে আসেননি, তার পিতা হচ্ছে একজন ক্র্যাবার, অর্থাৎ যারা কাঁকড়া টাকড়া ধরে। যেটা শুনে ডাঙ্কেনের মনে আবারও আশার আলো তৈরি হয়ে যায় নিজের ফিউচার নিয়ে, যে একটা সামান্য ক্র্যাবারের ছেলেও যদি একটা রয়্যাল পরিবারের নাইট হতে পারে তাহলে সে কেন পারবে না। যাই হোক, আমাদের ডাঙ্কেনের এখন মেইন টার্গেট হচ্ছে সেই টারগেরিয়ানদের সাথে সাক্ষাৎ করা। তবে কিভাবে করবে, কি বলবে, সেটাই সে ভাবছে। লুকিয়ে লুকিয়ে সেই টারগেরিয়ানদের কথা সে গিলছে। সেই মুহূর্তেই গুইন অ্যাশফোর্ড সেখানে চলে আসে, অর্থাৎ অ্যাশফোর্ড পরিবারের রাজকন্যা, যারা এই সম্পূর্ণ টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেছে। সে জানায় যে একটা বড় কাণ্ড ঘটে গেছে। সেই টারগেরিয়ানদের মধ্যে ছিল মেইকার টারগেরিয়ান, যার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অনেকে সন্দেহ করছে যে সে হয়তো মারা গিয়েছে। মোটমাট একটা যুদ্ধ তো বাঁধবে। এটা বলার সাথে সাথে সে ডাঙ্কেনকে অতিরিক্ত লম্বা এবং বোকা বলে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, ডাঙ্কেন তো অতিরিক্ত লম্বা এবং সে কোথাও লুকাতেও পারবে না, সেটা সবাই আমরা জানি। এই তো মেইকার টারগেরিয়ান, সে দেখতে পেয়ে যায় তাকে এবং তাকে ভেতরে আসতে বলে। তখন ডাঙ্কেন তার সম্পূর্ণ ব্যাপারটা জানায়, যে কারণে সে এখানে এসেছিল। সে দেখতে চেয়েছিল যে এরা আদৌ স্যার আর্লেন অফ পেনিট্রিকে চেনে নাকি, এবং ফরচুনেটলি রাজপুত্র বেইলার সে চেনে। তবে সেই স্যার আর্লেনেরই যে শিষ্য বা স্কোয়ার এই ডাঙ্কেন, সেটার কি প্রমাণ আছে? বেলার জানায় যে স্যার আর্লেন আজ অব্দি কোনো টুর্নামেন্ট জেতেনি, যেটুকুনি সে জানে। তবে প্রায় 16 বছর আগে এক টুর্নামেন্টে সে গ্রে লায়নকে হারিয়েছিল। তবে সেই গ্রে লায়নের আসল নামটা কি, এটা ডাঙ্কানকে বলতে হবে। এবং ডাঙ্কান মনে করে বলে দেয় যে তার আসল নাম হচ্ছে ডেমন ল্যানিস্টার, যে বর্তমানে ক্যাসলি রকের রাজা। ইভেন সেই খেলায় জিতে স্যার আর্লেন কিন্তু কোনো পুরস্কারও নেয়নি। সেই কারণেই তো ডাঙ্কান বলেছিল যে তার মাস্টার স্যার আর্লেন অফ পেনিট্রি বড় অদ্ভুত একজন মানুষ, যাকে বোঝা মুশকিল এবং অবভিয়াসলি তাকে কেউ চেনেও না। তবে ফরচুনেটলি বেইলার তাকে চিনতে পেরে গেছে এবং সে প্লামারকে বলে দেয় যে ডাঙ্কানের নাম এই প্রতিযোগিতায় নিয়ে নিতে, সেও খেলায় অংশ নেবে। তবে খেলায় অংশ নিতে হলে তার নিজস্ব একটা পার্সোনালিটি থাকা তো প্রয়োজন। স্যার আর্লেনের পরিচয় নিয়ে তো সে খেলতে পারবে না। অ্যাকচুয়ালি তার কাছে যে শিল্ডটা রয়েছে, তাতে যে লোগোটা রয়েছে বা যে চিহ্নটা রয়েছে, সেটা তো তার নিজের না, তার নিজস্ব একটা পরিচয় থাকার প্রয়োজন। সেই কারণে তারা চলে যায় ট্যানিসেলির সাথে সাক্ষাৎ করতে। ট্যানিসেলি হচ্ছে সেই পাপেটিয়ার, সেখানে যে পাপেট শোগুলো, যে খেলাগুলো হচ্ছিল, সেটাকে সে অর্গানাইজ করেছে। সে খুব দুর্দান্ত পেইন্ট করতে পারে এবং স্যার ডাঙ্কেন তাকে রিকোয়েস্ট করে তার শিল্ডে একটা ছবি টবি বা কিছু এঁকে দিতে। তারপর ডাঙ্কেন একটু বসেছে ড্রিঙ্কস করার জন্য, এল পান করছিল। সেই মুহূর্তে লিওনেল ব্যারাথিয়ান তাকে নিয়ে চলে যায় সেই টাগ অফ ওয়ার খেলাতে। যেমনটা দেখেছিলাম, লিওনেলের সাথে তার বন্ধুত্বটা একটু জমে গিয়েছে। একই সাথে ডাঙ্কেনের হাইটটাও বেশ বড়, গায়ের জোরও রয়েছে তার। সম্ভবত এই খেলায় সে জিতে যাবে। সেই কারণে লিওনেল তার দলে ডাঙ্কেনকে নিয়ে নেয় এবং তারা জিতে যায় অ্যাকচুয়ালি। রাতের বেলা স্যার ডাঙ্কেন চলে যায় একজন ব্ল্যাক স্মিথের কাছে, যার নাম হচ্ছে স্টিলিপে। ডাঙ্কান নিজের জন্য একটা আর্মার বানাতে চায়, তবে তার যা উচ্চতা, মানে এত বড় একটা শরীরের জন্য একটা আর্মার বানাতে খরচও লাগবে তেমন, মোটামুটি 800 কয়েন তো লাগবে। তবে ডাঙ্কানের কাছে কিছুই নেই, মাত্র 2টো কয়েন রয়েছে। তবে তার পুরনো মাস্টার স্যার আর্লানের আর্মারগুলো রয়েছে, যেগুলো ছোট হয়ে গেছে, সেগুলোকে কি বিক্রি করা যেতে পারে? সে ব্ল্যাক স্মিথ জানায় যে সে পুরনো জিনিস তো কেনে না, তবে সেগুলোকে গলিয়ে নতুন একটা সে জিনিস বানাতে পারবে। তা সত্ত্বেও তাকে 600টা কয়েন দিতে হবে। এখন এতগুলো কয়েন সে পাবে কোথায়? অবশেষে ডাঙ্কান তার প্রিয় ঘোড়া সুইটফুটকে বিক্রি করে দেয়। যাই হোক, সেই রাতে সেই টুর্নামেন্টের একটা রাউন্ড শুরু হয় এবং প্রত্যেকটা মানুষ গ্যাদার করেছে সেখানে। ডাঙ্কেন এবং এগ তারা দুজনে চলে যায় সেখানে খেলাটা দেখছে। মোটমাট বড় বড় হাউসগুলো লাইক লিওনেল ব্যারাথিয়ান, লিও টাইরেল, হাই টাওয়ার, সব বড় বড় হাউস থেকে সবাই এসেছে অংশ নেওয়ার জন্য। ডাঙ্কেন বেশ উৎসাহর সাথে তো প্রথমে এই খেলাটা দেখছিল, তবে সে যখন রিয়েলাইজ করে যে কতটা স্কিল প্রয়োজন এই খেলাতে, সে যখন রিয়েলাইজ করে যে তার মধ্যে এই যোগ্যতাটা নেই, সে অবশ্যই জিততে পারবে না, সে প্রচণ্ড নার্ভাস হতে থাকে। অবশ্যই প্রথম থেকেই তো সে বলে যাচ্ছিল
যে আমি সেখানে যাচ্ছি জেতার জন্য, তবে তার ভেতর থেকে এই কনফিডেন্সটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তবে এত তাড়াতাড়ি কি হার মেনে নিলে চলবে? তার মাস্টার স্যার আর্লেনের জন্য তাকে তো জিততে হবে। এই তো যেমনটা বললাম, স্যার আর্লেনকে কেউ চেনে না। সত্যি একজন গরিব, একজন হেজ নাইট ছিল সে, যে এতগুলো বছর, প্রায় 60 বছর রাস্তার ধারেই শুয়েছে। মোটামুটি খুব বিখ্যাত কোনো নাইট সে ছিল না, কোনো প্রতিযোগিতাও সে জেতেনি। তা সত্ত্বেও সে কিন্তু ডাঙ্কেনের যথেষ্ট খেয়াল রেখেছে। তাই অবশ্যই স্যার আর্লেনকে কেউ চিনুক না চিনুক, ডাঙ্কেন তাকে ভালো মতন চেনে এবং তার শেষ স্মৃতি, তার লেগেসিটা ডাঙ্কেনের মধ্যেই রয়েছে, যেটাকে সে মুছতে দেবে না। পরের দিন সকালবেলা এগ আগেই ঘুম থেকে উঠে পড়েছে। ডাঙ্কান তখনও ঘুমাচ্ছিল। সো এগ ডাঙ্কানের সেই ঘোড়াটা, যার নাম হচ্ছে স্টর্ম, তাকে নিয়ে প্র্যাকটিস করছে। আসলে সেই খেলাটা, যেটাকে জাউস্ট বলা হয়, সেখানে ঘোড়ার ভূমিকা অনেকটা বেশি এবং এগ যেহেতু স্কোয়ার, তারও অনেক কাজ রয়েছে, তো সেটারই প্র্যাকটিস সে করছে। আর তখনই আরেকজন নাইটের সাথে এগের সাক্ষাৎ হয়, স্যার রবিন রাইসলিং, যাকে দ্য ম্যাডেস্ট নাইট অফ দ্য 7 কিংডম বলা হয়। মানে সেই মানুষটা তার মাতৃভূমির স্বার্থে এমন কিছু পাগলামি করেছে, সেই কারণেই তাকে দ্য ম্যাড নাইট বলা হয়। এবং মানুষটা ভালো, যে প্রথমে ভেবেছিল যে এগ হয়তো এই ঘোড়াটাকে চুরি করার চেষ্টা করছে, তবে তার সাথে কথা বলার পর সে বুঝতে পারে যে না, সে চুরি করেনি। পরে ডাঙ্কান ঘুম থেকে উঠেছে এবং সে এগকে বলে তার আর্মারগুলো নিয়ে আসতে। তবে এগ জানায় যে আজকে তার খেলা নয়, আজকে সব হাই বর্নরা খেলায় অংশ নেবে, মানে উচ্চ বংশের সব নাইটগুলো। তো ভালোই হলো, স্যার ডাঙ্কান একটা দিন হাতে পেয়েও গেছে। এই অল্প সময়ের মধ্যে কিন্তু এগের সাথে স্যার ডাঙ্কানের একটা ভালো বন্ড হয়ে গেছে। এগ কিন্তু স্যার ডাঙ্কানকে ভালোবেসে ফেলেছে। আসলে এগ তো ভেবেই নিয়েছে যে স্যার ডাঙ্কান যদি এই টুর্নামেন্টে জিতে যায় তো সে একটা বেশ পরিচিত বিখ্যাত নাইটে পরিণত হবে। তারপর সে কোনো সুন্দরী লর্ডের মেয়েকে বিয়ে করবে, মানে সব থেকে সুন্দরী এবং সেকেন্ড মোস্ট বিউটিফুল যে রয়েছে তাকে এগ বিয়ে করবে। মানে ফিউচার প্ল্যান সে একদম করে নিয়েছে যদি সে জেতে তো। আর সেই মুহূর্তেই এক অদ্ভুত সুযোগ স্যার ডাঙ্কানের সামনে চলে আসে। এটা হচ্ছে সেই গেম মাস্টার প্লামার, যে জানায় যে এই খেলাতে অনেক জুয়াও হয়, বহু খেলোয়াড়ের উপরে বেট লড়া হয়। যে অর্গানাইজার অর্থাৎ লর্ড অ্যাশফোর্ড, সে প্রচুর টাকা ঢেলে দিয়েছে, তো টাকাগুলো তো তুলতে হবে। তেমন কিছু না, সেই লর্ডেরই ছেলে স্যার অ্যান্ড্রিউর বিপরীতে স্যার ডাঙ্কানকে খেলায় অংশ নিতে হবে। অবশ্যই বহু মানুষ অ্যান্ড্রিউর উপরেই বেট লড়বে, তবে অবশেষে স্যার ডাঙ্কানই জিতে যাবে। মানে খেলার রেজাল্ট আগে থেকেই প্ল্যান্ড রয়েছে এবং সেই বেটিং থেকে প্রচুর টাকা উপার্জন হবে। তো এতে ডাঙ্কানেরও তো ভালো, সে একটা চান্সও পেয়ে যাবে খেলায় অংশ নিয়ে সেকেন্ড রাউন্ডে চলে যাওয়ার। তবে এরকম খারাপভাবে জিততে সে চায় না। স্যার ডাঙ্কান জানিয়ে দেয় যে সে রাজি না। যাই হোক, সেই মুহূর্তেই আবার সেখানকার সেই জাউস্টিং, সেই খেলা আবারও রিজিউম হয়, শুরু হয়ে গেছে। এবার সব হাই বর্নরা সেখানে খেলবে। সেই টার্গেরিয়ান পরিবারের অ্যারোগেন্ট ছেলেটা এরিয়ান টার্গেরিয়ান, সে চুজ করছে কার এগেনস্টে সে লড়বে। প্রথমে তো সে নিজের ভাইকেই চুজ করতে যাচ্ছিল, অর্থাৎ ভ্যালার টার্গেরিয়ান, তবে পরে এসে তার মাইন্ড চেঞ্জ করে নেয় এবং স্যার হামফ্রে হার্ডিংকে চুজ করে। তো খেলা তো শুরু হয়েছে, এগও সেখানে উপস্থিত এবং এগ স্যার হামফ্রেকে সাপোর্ট করছে এবং বলছে কিল হিম, মানে এরিয়ান টার্গেরিয়ানকে মেরেই ফেলে দিতে বলছে। স্যার ডাঙ্কান তো অবাক যে এই বাচ্চাটা এরকম কথা কেন বলছে, এটা তো জাস্ট একটা খেলা। যাই হোক, খেলা তো সেখানে শুরু হয় এবং আমরা দেখতে পাই এরিয়ান সেখানে চিটিং করে বসে। সে তার সেই কাঠের স্পেয়ারটা দিয়ে সরাসরি স্যার হামফ্রের ঘোড়ার গলায় আঘাত করে। স্বাভাবিকভাবেই সেই ঘোড়াটা ইনজিওর্ড হয় এবং পড়ে যায়, যার কারণে স্যার হামফ্রে সেও চরমভাবে ঘায়েল হয়। আর এই দৃশ্য দেখেই সব দর্শকেরা খেপে যায়, তারা ইট পার্কেল ছোড়া শুরু করে। অবভিয়াসলি এটা তো চিটিং, সে ইচ্ছে করে সেই ঘোড়াটাকে হত্যা করলো। মানে এত বড় একটা নোবেল হাউসের মানুষ, সে তার অনার কোথায়, এটা নিয়ে প্রত্যেকে খেপে গেছে। ইভেন এগ, তারও মনটা খুবই খারাপ, সেও বলতে থাকে যে এটা চিটিং, সে ইচ্ছে করেই এটা করেছে, এটা কোনো মিস্টেক না। যাই হোক, পরে মন ভালো করার জন্য তারা দুজন লিওনেল ব্যারাথিয়ানের সেই এল হাউসে যায়, সেখানে একটু গল্প করতে থাকে, সময় কাটায় তারা। আর সেখান থেকে বেরোনোর পরেই তারা একজন ফরচুন টেলারের মুখোমুখি হয়, ওই যে ভাগ্য বলে দেয়। স্যার ডাঙ্কান যদিও এসবে বিশ্বাস তো করে না, তা সত্ত্বেও সে শোনে যে তার ভাগ্যে কি আছে। সেই ফরচুন টেলার জানায় যে স্যার ডাঙ্কান একটা সময় অনেক ধনী হবে, একজন ল্যানিস্টারের মতন। তারপর স্যার ডাঙ্কান সেই বাচ্চাটার ভবিষ্যৎবাণী করতে বলে, যেটাতে সেই মানুষটা কিছু ভয়ঙ্কর কথা বলে। সে জানায় যে এই বাচ্চাটা একটা সময় রাজা হবে আর তারপরই সে আগুনে পুড়ে মারা যাবে এবং তার ছাইগুলো পোকা কীট পতঙ্গগুলো খাবে এবং যে মানুষগুলো তার সব থেকে কাছের তারা হাসবে। এগ এটা শুনে তো ভয় পেয়ে যায়, যদিও স্যার ডাঙ্কান জানায় যে এইসব কথায় কান দিতে না, কারণ সে অবভিয়াসলি এগুলোতে বিশ্বাস করে না। তারপর স্যার ডাঙ্কানের সাথে রাইমন ফসওয়ের সাক্ষাৎ হয়। সেই ছেলেটা, সে প্রথম থেকেই ডাঙ্কানের সাথে খুবই ভালো আচরণ করছে। ইভেন ডাঙ্কানকে তো সে নিজের একটা ভালো বন্ধুও মনে করছে। একসাথে বসে তারা গল্প করছে, খাওয়া দাওয়া করছে। সেখানে রাইমন তার মনের কথাগুলো জানায় যে সে এই টার্গেরিয়ানদের কতটা ঘৃণা করে। অ্যাকচুয়ালি সে তো না, বহু মানুষই তো এই টার্গেরিয়ানদের পছন্দ করে না, কারণ বিদেশ থেকে এসে তারা এই স্থানে রাজ করা শুরু করে।
সত্যি তো তাই, টার্গেরিয়ানরা তো জন্মগতভাবে এখানকার না, ক্ষমতার জোরে ড্রাগন দেখিয়ে তারা সম্পূর্ণ ওয়েস্টেরোসের উপরে রাজ করছে। শুধু তাই না, বরং তারা বাধ্য করেছে তাদের নিজস্ব লড়াইতে এই ওয়েস্টেরোসদের মানুষদের অংশ নিতে। তাদের ব্যক্তিগত ঝামেলায় বহু ওয়েস্টেরোসের মানুষ মারা গেছে। যদিও স্যার ডাঙ্কেন বেশি একটা কিছু বলে না, কারণ সেই বেইলার টার্গেরিয়ানের কারণেই তো ডাঙ্কেন এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছে, তাই না? অন্যদিকে সেখানে সেই পাপেট শো হচ্ছে, তারা সেখানে সার্ভিন অফ দ্য মিডর শিল্ডের গল্পটা শোনাচ্ছে। মানে এরকম একটা গল্প রয়েছে যে সার্ভিন একটা ড্র্যাগনকে হত্যা করেছিল। তার কাছে একটা শিল্ড ছিল যেটা একদম কাঁচের মতন, যেটাতে একটা ড্র্যাগন নিজের রিফ্লেকশন দেখে এবং সেই সুযোগেই সার্ভিন সেই ড্র্যাগনটাকে তার স্পেয়ার দিয়ে হত্যা করে ফেলে। এখন এটা একটা গল্প, এটার মধ্যে সত্যতা কতটা আছে সেটা কেউ জানে না, তবে অবভিয়াসলি এই টাইপের গল্পগুলো টার্গেরিয়ানরা তো পছন্দ করবে না। টার্গেরিয়ানদের কাছে ড্র্যাগন একটা গর্বের ব্যাপার। সেখানে একটা ড্র্যাগনকে এরকম স্টুপিড ভাবে কেউ যদি হত্যা করে থাকে, এই গল্প নিয়ে যদি সবাই মনোরঞ্জন করে থাকে, সেটা কখনোই তারা ভালো চোখে দেখবে না। এই তো সেখানে যখন এই পাপেট শোটা হচ্ছিল, তখনই এরিয়েন সেখানে চলে আসে, যে প্রচন্ড রেগে যায় এবং সেই মেয়েটাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ ট্যানিসেলি তার আঙ্গুলটা ভেঙে দেয়। আর সেটা দেখে স্যার ডাঙ্কেন এতটা রেগে যায় যে সরাসরি এরিয়েন টার্গেরিয়ানের গায়ে হাত তুলে বসে, মানে তার মুখ ফাটিয়ে দেয়, তার একটা দাঁতও ভেঙে দেয়। আর কি করেছে তো সে অনেক বড় ভুল, একজন টার্গেরিয়ান রাজপুত্রের গায়ে হাত তুলেছে, যার ফল তো তাকে ভোগ করতেই হবে। তবে সময় মতন এগ সেখানে চলে আসে, যে সেই গার্ডগুলোকে বলে ডাঙ্কানকে ছেড়ে দিতে। কেন? কারণ এগ হচ্ছে এরিয়নের ছোট ভাই। এই যে আমরা শুনেছিলাম না, মেকার টার্গেরিয়ানের ছোট ছেলে পালিয়ে গেছে বা তাকে পাওয়া যাচ্ছে না, এগই হচ্ছে সে, যে নিজের চুল কেটে টাকলা হয়ে গেছে যাতে তাকে তার বড় ভাইয়ের মতন দেখতে না লাগে, কারণ সে তার বড় ভাইকে প্রচণ্ড ঘৃণা করে। তো আমাদের স্যার ডাঙ্কেনকে তো জেলে বন্দি করে রাখা হয়েছে। এগ তার সাথে সাক্ষাৎ করতে আসে, যদিও তার একটা ভালো নামও রয়েছে, সেটা হচ্ছে এইগন টার্গেরিয়ান। এবং এই নামটা আশা করি আপনারা শুনেছেন। নাম ছিল তার এইগন দ্য কনকোরার, যে ড্রাগনের ভয় দেখিয়ে সম্পূর্ণ ওয়েস্টেরসকে একত্রিত করে দিয়েছিল, যেটাকে আমরা 7 কিংডম বলে থাকি। তো এই এগন নামটা হচ্ছে টার্গেরিয়ানদের একটা গর্ব, সেই কারণেই প্রত্যেকেই তার 14 গোষ্ঠীর নাম এইগন দিয়েই রাখে, মানে ছেলের নাম তার ছেলের নাম এইগন রেখে দেয়। যাই হোক, তারপর প্রিন্স বেইলার টার্গেরিয়ান ডাঙ্কান এবং এইগনকে, বা যার নাম ছিল এগ, তাকে ডেকে পাঠায়। তাকে বলা হয় যে সরাসরি এরিয়নের গায়ে হাত তোলাটা উচিত হয়নি, বরং এখানে এসে কমপ্লেন করা তাদের উচিত ছিল। তবে তখন তো মোমেন্টটা আলাদা ছিল, সেই মেয়েটার উপর সে টর্চার করছিল। যাই হোক, বেইলারের একটু সেন্স রয়েছে, সে জানে যে এরিয়ন একটা ভুল করেছে। তবে এটাও তো সত্যি যে টার্গেরিয়ানদের একখানা রেপুটেশন রয়েছে, এবং ডাঙ্কেনকে যদি ছেড়ে দেওয়া হয় তো এই রেপুটেশন, এই মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। তো ডাঙ্কেনকে তো শাস্তি দেওয়া হবে। ডাঙ্কেনের হাতে এখন একটাই রাস্তা রয়েছে, যে সে যদি লড়াইটাকে বেছে নেয়, অর্থাৎ একটা নিয়ম আছে যে ট্রায়াল বাই কমব্যাট, অর্থাৎ সে শাস্তি নেবে না, বরং সে লড়বে। সে যদি জিতে যায় তাহলে সে নির্দোষ। তো সেখানে সেই ছোট হলে তার বিচার হচ্ছে, এবং ডাঙ্কেন সেই কথাটাই বলে, বেইলার তাকে যেটা শিখিয়ে দিয়েছে, যে ট্রায়াল বাই কমব্যাট। তবে এরিয়ানের মনে তো চরম ভয়, সে স্যার ডাঙ্কেনের সাথে লড়তে চায় না। সেই কারণে সে জানায় যে আর একটা নিয়মও রয়েছে, ট্রায়াল অফ 7, সেইটাকে সে চুজ করছে। এবং এটা একটা এনশিয়েন্ট নিয়ম, সেই প্রাচীন অ্যান্ডালসরা এটাতে বিশ্বাস করতো। অর্থাৎ 1 ভার্সেস 1 এখানে লড়াই না, বরং এখানে 7 ভার্সেস 7, মানে ঈশ্বর চুজ করবে যে যারা দোষী তারাই হারবে সেই লড়াইতে, এরকম একটা ব্যাপার। তো বোঝা গেল স্যার ডাঙ্কেনকে এখন আরও 6 জন যোদ্ধা জোগাড় করতে হবে, তবেই তো তারা হবে 7 জন। এবং সে যদি যোদ্ধা জোগাড় না করতে পারে, তার মানে সে হেরে যাবে। এটা নিয়েই এখন আলোচনা করছে। ডাঙ্কেন খুবই চিন্তায় রয়েছে যে সে এখন কি করবে। রেমন নামক সেই ছেলেটা এসেছে, যে প্রথম থেকেই ডাঙ্কেনের সাথে ছিল। রেমনের ভাইকে দেখেছিলাম আমরা, স্টেফন ফসওয়ে, যার আচরণটা খুবই বাজে ছিল। তবে সে ডাঙ্কেনকে হেল্প করবে, কারণ সে সেই টার্গেরিয়ানদের তেমন পছন্দ করতে পারে না। সে মনে করে যে এই ফসওয়েরা এই স্থানে টার্গেরিয়ানদের আগে থেকে রয়েছে, তো সে ডাঙ্কেনকে হেল্প করবে। তারপরে এগও চলে আসে, সেও বুঝতে পেরেছে স্যার ডাঙ্কেন কি চাপে রয়েছে। তবে এগ একা না, এগের সাথে রয়েছে এগের বড় ভাই ডেরিন দ্য ড্রাঙ্কেন, যে সবসময় নেশা করে থাকে। এবং এই নেশাখোর মানুষটাকেই তো স্যার ডাঙ্কেন সেই ইনের মধ্যে দেখেছিল না। আসল ব্যাপারটা হচ্ছে কি, ডেরিয়ানকে এখানে পাঠানো হয়েছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য, কিন্তু সে তো অংশ নেবে না, সে চুপচাপ লুকিয়েছে। অন্যদিকে এগকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডেরিয়ানের স্কোয়ার হবে, কিন্তু যেহেতু ডেরিয়ান পালিয়ে গেছিল বলে এগ ডাঙ্কেনের স্কোয়ার হয়ে গেছে। একই সাথে সে একটা মিথ্যে কথাও বলেছিল যে এই ডাঙ্কেন নাকি এগকে চুরি করে নিয়ে চলে গেছে। চুরি না, কিডন্যাপ করেছে। একটা মিথ্যে অপবাদ দিয়েছিল সে, যার কারণে ডাঙ্কেন কিন্তু প্রচণ্ড ক্ষেপে আছে তার উপরে। তবে তাদের মধ্যে ঝামেলাটা শর্ট আউট হয়ে যায়। একই সাথে
সাথে এরিয়ান এটাও জানায় যে সে ভবিষ্যৎবাণী করতে পারে, যেটাকে ড্র্যাগন ড্রিমস বলা হয়। এবং এই গেম অফ থ্রোনসের ইউনিভার্সে মানে এই দুনিয়াতে এরকম বহু মানুষদের আমরা কিন্তু দেখেছি। এদের স্বপ্নটা আবার অন্যান্য মানুষদের স্বপ্নের মতন না, এরা কিছু ভিশন দেখতে পায়। সে আগেও বলেছিল যে সে ডাঙ্কেনকে স্বপ্নে দেখেছে এবং সেম কথাটা সে আবারও জানায়। সে জানায় যে স্যার ডাঙ্কেনের সামনে আগুন জ্বলবে এবং একটা মৃত ড্র্যাগন তার সামনে এসে পড়বে। এখন সেই ড্র্যাগনটাকে কি স্যার ডাঙ্কেন মারবে সেটা কেউ জানে না, তার এই ভিশনটা ক্লিয়ার না, তবে এরকম কিছু একটা ঘটবে সে জানায়। স্যার ডাঙ্কেন তারপর সেই ব্ল্যাক স্মিথের সাথে সাক্ষাৎ করে, যেখানে সে তার আর্মার এবং শিল্ডটাকেও নিয়ে আসে। ট্যানিসিলের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল স্যার ডাঙ্কেনের সেই শিল্ডের উপরে রং করতে, এবং সেটা সে করে দিয়েছে। এবং সেই ট্যানিসিলিকে বাঁচানোর জন্যই স্যার ডাঙ্কেন কিন্তু এইডনের উপর হাত তুলেছিল এবং এই ঝামেলায় সে পড়লো। যাই হোক, সেই মেয়েটা খুব সুন্দর রং করেছে সেই শিল্ডের উপরে, যেটা ডাঙ্কেনের পার্সোনালিটির সাথে মিলিয়ে দিচ্ছে। অন্যদিকে সময়ও তো হচ্ছে, স্যার ডাঙ্কেনের যোদ্ধা প্রয়োজন, নাইটস প্রয়োজন যারা এই লড়াইতে তার সাথে অংশ নেবে। তবে লোক কোথায়? দর্শকরা তো হাজির। পরের দিন সকালবেলা আরও বেশ কয়েকজন স্যার ডাঙ্কেনকে জয়েন করে। এক হচ্ছে রবিন রেসলিং অর্থাৎ সেই ম্যাড নাইট, তারপর হামফ্রে বেসবুরি এবং হামফ্রে হার্ডিং। এটা হচ্ছে সেই মানুষটা যার ঘোড়াটাকেই কিন্তু এইডেন হত্যা করেছিল সেই খেলাতে, যার কারণেই সে ডাঙ্কেনকে হেল্প করছে। একই সাথে এই স্থানে ডাঙ্কেনের নতুন বন্ধু লিওনেল ব্যারাথিয়ান, সেও ডাঙ্কেনকে হেল্প করবে। তবে এরই মধ্যে ঘটে গেছে আর একটা কাণ্ড, মানে একটা পরিষ্কার পলিটিক্স এখানে ঘটে গেছে। স্টেফেন ফসওয়ে, যে গতকাল রাতেই ডাঙ্কেনকে প্রমিস করেছিল যে সে ডাঙ্কেনকে সঙ্গ দেবে এই লড়াইতে, সে আচমকা সেই টার্গেরিয়ানদের দলে চলে গেছে, কারণ তাদেরও তো 7টা যোদ্ধা প্রয়োজন। সে এতটা লোভী, তাকে বলা হয়েছে যে এই লড়াইয়ে অংশ নিলে তাকে কোনো একটা স্থানে লর্ড বানিয়ে দেওয়া হবে, এবং সে সেই লোভেই এরিয়ানকে হেল্প করছে। আর যেটা দেখতে পেয়ে তার ভাই রেইমন প্রচণ্ড রেগে যায় যে সে এরকম মিথ্যেবাদী কেন। তার কাজিনের এই কীর্তিতে সে খুবই লজ্জিত এবং সে ডাঙ্কেনকে বলে তাকে একজন নাইট বানিয়ে দিতে, যাতে সেও ডাঙ্কেনের সাথে এই লড়াইতে অংশ নিতে পারে। অবশেষে আর কোনো রাস্তা নেই, ডাঙ্কেল এবং লিওনেল তারা রাইমনকে একটা নাইট হিসেবে ঘোষিত করে। তবে ব্যাপার হচ্ছে যে এখনও একজন কম রয়েছে। কে সঙ্গ দেবে ডাঙ্কেনের? এমন একটাও তো মানুষ নেই সেখানে যে সত্যের সাথে রয়েছে। অবভিয়াসলি কেই বা এই টার্গেরিয়ানদের এগেনস্টে লড়বে। আর তখনই আর একজন টার্গেরিয়ান চলে আসে ডাঙ্কেনকে হেল্প করার জন্য, সেটা হচ্ছে প্রিন্স বেইলার টার্গেরিয়ান, যে প্রথম থেকেই সঠিক বিচার করতে জানে। আর এবারই হবে আসল লড়াই। প্রত্যেকে খুবই নার্ভাস। রেইমন এবং ডাঙ্কেন, তাদের দুজনেরই এরকম লড়াইয়ের এক্সপিরিয়েন্স নেই, তারা তো চরম নার্ভাসনেসে বমি করে ফেলেছে। বেইলার তাদেরকে কিছু টিপস দেয়। লড়াই তারপর শুরু হয়। আমাদের স্যার ডাঙ্কেন দ্য টল প্রথমবারের মতন একটা আসল লড়াই ফেস করছে। এটার সে জাউস্ট না যেখানে সব কাঠের স্পেয়ার ব্যবহার করা হবে, এখানে হবে আসল লড়াই, জীবন মৃত্যুর খেলা। আর প্রথমেই স্যার ডাঙ্কেন চরমভাবে ঘায়েল হয়। স্পিয়ারের একটা টুকরো তার পেটের মধ্যে ঢুকে যায়, ইভেন তার শিল্ডও ভেঙে দুটো খণ্ড হয়ে যায়। আসলে লড়াইটা হচ্ছে এক্সপিরিয়েন্সের। ডাঙ্কান প্রচণ্ড নার্ভাস, সে প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে। এরকম পরিস্থিতি সে কখনোই ফেস করেনি। আর সেই মুহূর্তেই এরিয়ান টার্গেরিয়ান একটা মেজ দিয়ে সজোরে ডাঙ্কানকে বাড়ি মারে। ডাঙ্কান সেই কাদা মাটিতে লুটিয়ে পড়ে, আর তারপরেই আমরা ফ্ল্যাশব্যাকের সেই সিনগুলো দেখতে পাই। ঘটনাটা প্রায় 13 বছর আগে। ডাঙ্কের বয়সটা তখন অনেক কম ছিল, সে তখন একটা অনাথ ছেলে ছিল। তার সঙ্গী হচ্ছে র্যাফ নামক আর একটা মেয়ে। সেই স্থানে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধটাকে ব্যাটেল অফ রেডগ্রাস ফিল্ড বলা হয়। বেসিক্যালি এই টার্গেরিয়ানদের মধ্যেই একটা লড়াই, এবং দূর থেকে কিংস ল্যান্ডিং দেখা যাচ্ছিল। তো যাই হোক, সেই চারিদিকে মৃতদেহ পড়ে রয়েছে এবং ডাঙ্ক এবং তার বন্ধু সেই মৃতদেহগুলোকে লুটছে। যার মধ্যে একজন মানুষ জীবিত ছিল, যে একটা ঘোড়ার তলায় অলমোস্ট চাপা পড়ে গেছিল। তাকে বাঁচাতে বাঁচাতেই সেই মানুষটা মারা যায়। তারা দুজনেই খুবই স্ট্রাগল করে বসবাস করতো। ফ্লিবটম নামক একখানা বস্তিতে তারা বসবাস করতো, যেটা কিংস ল্যান্ডিংয়ে রয়েছে। কিংস ল্যান্ডিং হচ্ছে বেসিক্যালি রাজধানী এই ওয়েস্টেরোসের। তো আমাদের ডাঙ্ক খুবই হোপফুল যে এখন তো লড়াই শেষ হয়ে গেছে, প্রত্যেকটা গরিব মানুষই হয়তো এখন খাবার দাবার পাবে। তবে র্যাফ জানায় যে যুদ্ধ কখনোই শেষ হয় না, একজন যাবে আর একজন আসবে। তাদের অবস্থা সেরকমই থাকবে যতদিন না তারা এই স্থান ত্যাগ করে পালাতে পারছে। তারা তাদের সেই বস্তিতে গিয়ে পৌঁছায়, তাদের সব চুরি করা জিনিসগুলোকে বিক্রি করার জন্য। আর তখনই একজন সিটি ওয়াচ, যার নাম হচ্ছে অ্যালিস্টার, তাদেরকে ধরে ফেলে। সিটি ওয়াচ হচ্ছে বেসিক্যালি সেই রাজধানীর পুলিশ। তো সে তো সেই বাচ্চাগুলোর থেকে সব জিনিসপত্র ঝাড়ার ধান্দা করছিল। তবে তখনই একটা ছোট ডিস্ট্রাকশন তৈরি হয়, যে সুযোগে তারা দুজনেই সেখান থেকে পালায়। শুধু তাই না, র্যাফ খুব দুর্দান্ত হাত সাফাই করতে পারে। সে অ্যালিস্টারের যে এক টাইপের লেদার পাউচ মতন ছিল, যেটার মধ্যে মদ বা কিছু একটা ছিল, সেটাকে চুরি করে নিয়েছে। তো সেই জিনিস এবং বাকি সব জিনিস বিক্রি বাটা করে তারা বেশ কিছু টাকা পয়সা গ্যাদার করেছে। এখন এই কয়েনগুলোর সাহায্যেই তারা এই স্থানটাকে ত্যাগ করার প্ল্যান করছে। রেফ প্ল্যানই করে নিয়েছে যে সে যাবে ফ্রি সিটিজে, এবং সে ডাঙ্ককে কনভিন্সও করে নিয়েছে।
কিন্তু সেই হারামজাদা অ্যালিস্টারের নজর তো তাদের উপর রয়েছে এবং সে রেফকে ধরে তার পকেট থেকে সেই কয়েনগুলো নিয়ে নেয়, এটা বলে যে সেই মেয়েটা নাকি এগুলো চুরি করেছে। এখন সিটি ওয়াচের এগেনস্টে তারা কিছু করতেও পারবে না। তারা যখন যাচ্ছিল, রেফ সেই সুযোগে অ্যালিস্টারের ছুরিটা চুরি করে নেয়, যেটা অ্যালিস্টার বুঝে যায় এবং তাকে ধরে সেই ছুরিটা দিয়েই রেফের গলাটা কেটে দেয়। রেফ তৎক্ষণাৎ সেখানে মারা যায় এবং ডাঙ্ক সেটা দেখে অ্যালিস্টারের উপরে আক্রমণ করা শুরু করে। অবশ্যই ডাঙ্ক তার সাথে তো লড়ে পারবে না, আর সেই মুহূর্তে ডাঙ্ককে বাঁচাতে চলে আসে স্যার আর্লন অফ পেনিট্রি। স্যার আর্লন সেই মুহূর্তেও নেশা করেছিল, তা সত্ত্বেও সে সেই সিটি ওয়াচগুলোর সাথে দুর্দান্ত লড়াই করে। মোটমাট প্রত্যেকটা মানুষকে সেখানে হত্যা করে সে ডাঙ্কের জীবনটা বাঁচিয়ে দেয়। ডাঙ্ক সত্যি সেই মুহূর্তে দুঃখে তো ভেঙে পড়েছে, কারণ তার একমাত্র বন্ধু মারা গিয়েছে, একই সাথে সে এই অচেনা মানুষটির কাছে কৃতজ্ঞ। ডাঙ্কের কাছে এই মুহূর্তে কোনো কাজ নেই, কোনো উদ্দেশ্যও নেই। সে সিম্পলি সেই নাইটের পিছু করতে থাকে। সে যেখানে যেখানে যাচ্ছে তার পিছু করছে সে। স্যার আর্লেন একটু অদ্ভুত, একটু পাগলাটে মানুষ ছিল। অদ্ভুতভাবে চেঁচাতো, মাঝে সাঝে প্র্যাকটিসও সে করতো, নেশা করে এই দিনটা কাটাতো। তো সে তার মতন দিন কাটাচ্ছে, অন্যদিকে ডাঙ্ক তার পিছু করছে, তাকে ফলো করছে। এরকমই ফলো করতে করতে সময় কেটে যায় এবং ডাঙ্ক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়। স্যার আর্লেন এটা লক্ষ্য করে যে এই ছেলেটা তো বহুদিন ধরেই তার পিছু করে যাচ্ছে। তখন সে ডাঙ্কের কাছে চলে যায়, সে ডাঙ্ককে মাটি থেকে তোলে, আর এখান থেকেই তাদের গল্পটা শুরু হয়। স্যার আর্লেন তখন বলেছিল গেট আপ, ওঠো। এবং বর্তমানে স্যার ডাঙ্কেন যখন জীবন মৃত্যুর লড়াইটা লড়ছে, সেই মেসের বাড়িটা খেয়ে সেই কাদামাটিতে পড়ে গিয়েছে, স্যার আর্লেনের সেই আওয়াজটা আবারও তার কানে বেজে ওঠে এবং আবারও সে তার হুঁশে ফিরে আসে। এবার স্যার ডাঙ্কানকে লড়তে হবে। অবশ্যই স্যার ডাঙ্কানের সেরকম এক্সপিরিয়েন্স নেই, অবশ্যই স্যার আর্লেন তাকে যেটুকুনি শিখিয়েছে সেটুকুনি পর্যাপ্ত না। এই রয়্যাল ফ্যামিলির ছেলেগুলো তারা ভালোই লড়তে জানে। স্যার ডাঙ্কানের কাছে রয়েছে র স্ট্রেংথ, তার গায়ের জোর, তবে স্কিলের অভাব, যার কারণেই তো সেই লড়াইতে সে বহুবার ঘায়েল হয়। ইভেন একটা সময় তো সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই যখন ভেবেই নিয়েছে যে স্যার আর্লেন মারা গিয়েছে বা সে আর হয়তো এই লড়াইটা লড়তে পারবে না, তখনও কিন্তু এগ চেয়ার আপ করে যাচ্ছে ডাঙ্কানকে বারবার উঠতে বলছে এবং তার কথা যেন ডাঙ্কানের কাছে গিয়ে পৌঁছায়। ডাঙ্কান তার কথাটা শোনে এবং সে উঠে দাঁড়ায়। আর কি, তারপর স্যার ডাঙ্কান একদম বার্সার্ক মুডে চলে যায়, যেন সে তার নিজের মধ্যেই নেই। সে এরিয়ানকে প্রচণ্ড পেটাতে থাকে এবং সে চাইলে এরিয়ানকে হত্যাও কিন্তু করে দিতে পারতো, তার কাছে সুযোগ তো ছিল। তবে না, সে সেটা করে না, বরং এরিয়ানকে টানতে টানতে জাজের কাছে নিয়ে চলে যায় এবং তার যে অ্যাকিউজেশন ছিল সেটাকে তুলে নিতে বলে। আর অবশ্যই এরিয়ান সেটাই করে, অর্থাৎ ডাঙ্কানের উপরে সে যা যা দোষ দিয়েছিল সেগুলোকে সে উইথড্র করে নেয়। স্যার ডাঙ্কান এখন নির্দোষ এবং লড়াই এখানে শেষ হয়। এই লড়াইতে মানুষের জীবন গিয়েছে, শুরুতেই প্রায় কয়েকজন মারা গিয়েছে। স্যার ডাঙ্কান যথেষ্ট ঘায়েল হয়েছে, আর তখনই বেইলার টার্গেরিয়ান সেখানে চলে আসে ডাঙ্কানকে সাবাসী দেওয়ার জন্য এবং তার চিকিৎসার ব্যাপারে কথা বলার জন্য। তবে সে নিজে যেন অসুস্থ অনুভব করছে, সে তার আঙ্গুলটা ফিল করতে পারছে না, ঠিক মতন দেখতে পারছে না। পরে যখন তার মুকুটটা খোলা হয় তখন প্রত্যেকে লক্ষ্য করতে পারে যে একটা মেসের বাড়িতে বেইলারের মাথার পিছনটা, মানে পুরো ব্রেনটাই একদম খালি হয়ে গেছে, হা হয়ে গেছে, যেটা থেকে সার্ভাইভ করা অসম্ভব। যেন সেই মুকুটটাই তার মাথাটাকে কিছুক্ষণের জন্য জোড়া রেখেছিল। সেটা খোলাতেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। ডাঙ্কান সেটা দেখে কান্নাকাটি করতে থাকে। আসলেই সে নিজেকে দোষী মনে করছে, কারণ বেইলারের এই লড়াইতে অংশ নেওয়ার তো কোনো কারণই ছিল না। সে জাস্ট ডাঙ্কানের জন্য সেই লড়াইতে অংশ নিয়েছে, সে সত্যের পথটা বেছে নিয়েছে, সেটারই দাম তাকে দিতে হয়েছে। পরে আমরা ডাঙ্কানকে লিওনেল ব্যারাথিয়ানের সাথে দেখতে পারি। যেমনটা দেখেছিলাম যে লিওনেল কিন্তু ডাঙ্কানকে খুব ভালোবাসে এবং সে চায় যে ডাঙ্কান তার সাথে সেই স্টর্মস এন্ডে যাক, মানে তারা দুজন ভাইয়ের মতন সেখানে থাকবে। তবে স্যার ডাঙ্কান রিফিউজ করে দেয় তার এই প্রস্তাবটা, কারণ ডাঙ্কান মনে করে যে সে একটা অভিশাপ, সেখানে গেলে হয়তো লিওনেলের সাথেও কিছু খারাপ হবে। অন্যদিকে বেইলার টার্গেরিয়ানের ফিউনারেল হচ্ছে, তার শেষকৃত্য পালন হচ্ছে। তখন বেইলারের ছেলে ভ্যালার স্যার ডাঙ্কানকে একটাই প্রশ্ন করে যে তার পিতাই কেন মারা গেল। ডাঙ্কানের জন্য সে লড়লো, এদিকে ডাঙ্কান জীবিত, কিন্তু তার পিতা কেন মারা গেল। ডাঙ্কান জানে যে বহু মানুষ ভেতর থেকে তাকেই দোষী মনে করছে। অবশ্যই একজন সামান্য মানুষ বা একটা হেজ নাইটের জন্য একজন প্রিন্স জীবন দিয়েছে, এটা কেই বা মেনে নেবে। অন্যদিকে রেইমন, সেই ছেলেটা যে প্রথম থেকেই ডাঙ্কানের সাথে রয়েছে, ইভেন সে তো ডাঙ্কানের সঙ্গেও দিয়েছিল সেই লড়াইতে, সে বিয়ে করেছে। এবং কাকে বিয়ে করেছে? রেড নামক সেই যে প্রস্টিটিউটটা ছিল তাকে, যে মেয়েটার ভালো নাম রোয়ান ফসওয়ে। এখন রেমন তাকে এতটা ভালোবেসে ফেলেছে, এই ব্যাপারে আর ডাঙ্কান কি বা বলতে পারে, সেই কারণে সে চুপই রয়েছে। তবে সেই মুহূর্তেই প্রিন্স মেকার ডাঙ্কানকে ডেকে পাঠায়। সে তার মনের দুঃখগুলো জানায় যে বহু মানুষেরা হয়তো এখন মনে করছে যে সে তার নিজের ভাইকে হত্যা করেছে, অর্থাৎ বেইলারকে। সেটা
সেটাই তো আমরা দেখলাম। সেই লড়াইতে বেইলার এবং মেইকার তারা একে অপরের এগেনস্টে লড়াই করেছিল এবং এটারই টিপ্পনি তাকে সারা জীবন মৃত্যু পর্যন্ত শুনে যেতে হবে। তবে সে তার ভাইকে কিন্তু সত্যি ভালোবাসত। সে জানে যে তার ছেলের দোষ ছিল, অর্থাৎ সেই হারামজাদা এইরন। তবে ছেলে তো ছেলে। যাই হোক, তার ছেলের সঠিক শিক্ষার জন্য তাকে সে ফ্রি সিটিজে পাঠিয়েছে অনেক দূরে। অন্যদিকে সে চায় স্যার ডাঙ্কেন যাতে তার আর এক ছেলে অর্থাৎ এগের দেখাশোনা করুক। আমরা তো দেখেছি যে এগ স্যার ডাঙ্কেনকে খুবই ভালোবাসে, তাই স্যার ডাঙ্কেনকে অফার দেওয়া হয় যে সে এই টার্গারিয়ানদের ছায়াতেই একজন নাইট হিসাবে থাকবে, এখানেই তাকে ট্রেনিং দেওয়া হবে এবং এগ তার স্কোয়াড হিসাবে থাকবে যেমনটা সে আছে। তবে স্যার ডাঙ্কেন এই প্রস্তাবটা ঠুকরে দেয়। এমন নয় যে সে এগকে ভালোবাসে না, বরং তার রাস্তা আলাদা। প্রথমে সে ভেবেছিল যে একটা বড় পরিবারের নাইট যদি সে হয়ে যায় তার ফিউচার একদম সিকিওর হয়ে যাবে। তবে সে বুঝে গেছে এই পলিটিক্স, এই সব কিছু আর এগুলোর প্রয়োজন নেই তার। ফেরার সময় সে এগের সাথে সাক্ষাৎ করে। এগ প্রচণ্ড আপসেট হয়ে রয়েছে যে কেন ডাঙ্কেন এগকে তার সাথে নিচ্ছে না। এক তখন অভিমান করেই বলে যে হয়তো সে ডাঙ্কেনকে ভুল ভেবেছে, হয়তো ডাঙ্কেন কোনো নাইট নয় যেমনটা সে ভেবেছিল। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যখন ডাঙ্কেন তার গুরু স্যার আর্লেনের থেকে একটা গল্প শুনছিল, সেই পেনি ট্রির গল্প, সেই ওক গাছ। আসলে প্রতিটা নাইটকে যখন যুদ্ধে ডাকা হতো তারা সেই ওক গাছে একটা কয়েন গেঁথে দিয়ে যেত যাতে ফেরত এসে তারা সেই কয়েনটাকে আবার পুনরায় তুলে নিতে পারে। তবে সেই গাছে কয়েন পোতার জন্য আর নতুন কোনো জায়গায় থাকতো না, কারণ অধিকাংশ নাইট কোনোদিন ফিরেই আসতো না। তো যেহেতু সেই গাছে কয়েনগুলো গাঁথা রয়েছে সেই কারণেই সেটাকে বলা হয় পেনি ট্রি। এই কথাটার মাঝে স্যার ডাঙ্কেন বহুবার আর্লেনকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে আপনি আমাকে কেন নাইট বানাননি। অবশ্যই একজন নাইট আরেকজনকে নাইট হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবে, কিন্তু আর্লেন কিন্তু কোনোদিনই ডাঙ্ককে নাইট বানায়নি। এতদিন ধরে সে যে গল্প শুনিয়েছে স্যার আর্লেনের গল্প যে তাকে নাইট বানিয়েছে, হয়তো সেটা মিথ্যে, হয়তো সে আজীবন একটা নাইট হতে চেয়েছিল। যদিও সে সেই কাজগুলোই তো করেছিল, একটা নাইট যে কাজটা করে, নিরীহ মানুষদের সাহায্য করা। স্যার আর্লেন যে রাস্তায় হেঁটেছে সেও তো সেই রাস্তায় হাঁটার চেষ্টা করেছিল। অফিসিয়ালি হয়তো তাকে কেউ নাইট বানায়নি, তবে ভেতরে ভেতরে স্যার ডাঙ্কেন নিজেকে একটা নাইট মনে করে। অন্যদিকে এগ লক্ষ্য করে যে তার মাথায় আবারও চুল আসছে এবং এই চুলটা দেখেই সে তার ভাইয়ের কথা মনে করতে থাকে যাকে সে এতটা ঘৃণা করে, অর্থাৎ এরিয়েন। সেই কারণেই তো এরিয়েন যখন ঘুমাচ্ছিল এগ লুকিয়ে লুকিয়ে চলে যায় তাকে হত্যা করতে। তবে তাদের পিতা অর্থাৎ মেইকার সেখানে উপস্থিত ছিল। এগ কেন এরিয়ানকে এতটা ঘৃণা করে কারণটা খুবই সিম্পল, যেটা এগ আগেও বলেছে যে এরিয়ান ছোটবেলায় এগের সাথে খারাপ কিছু করেছিল, মানে সেক্সুয়াল একটা ব্যাপার। তো তারপর থেকেই তার মনে সেই ঘৃণাটা জন্মায়। অন্যদিকে স্যার ডাঙ্কেন সে কিন্তু এগকে নিজের স্কোয়ার হিসেবে নিতে রাজি, তবে সে কোনো রাজার ছত্রছায়ায় থাকবে না, বরং স্যার আর্লেন তাকে যেভাবে থাকা শিখিয়েছে, একজন হেজ নাইট যেভাবে থাকতো রাস্তাঘাটে কোনো স্টেবলের মধ্যে, তাদের নিজস্ব কোনো বাসস্থান নেই, থাকার জায়গা নেই, সেইভাবে সে থাকবে। এবং অবশ্যই সে থাকলে তার স্কোয়ার অর্থাৎ এগ সেও সেরকমভাবেই থাকবে। আর যেটা শুনে অবশ্যই মেকার তাকে না বলে দেয়, কারণ সে কখনোই চাইবে না যে সেই রাজ পরিবারের সন্তান সেরকমভাবে বসবাস করুক। অন্যদিকে রেমন সে স্যার ডাঙ্কেনকে তার সেই প্রিয় ঘোড়াটা ফেরত এনে দিয়েছে, অর্থাৎ সুইট ফুড, যাকে ডাঙ্কেন বিক্রি করে দিয়েছিল। তার টাকার প্রয়োজন ছিল, তবে স্যার ডাঙ্কেন রেমনকে পুনরায় সেটা গিফট করে দেয়। তার সেটা প্রয়োজন নেই, বরং রেমন সেই ঘোড়াটার আরো ভালো খেয়াল রাখতে পারবে এবং এই গেস্টারটা রেমনের খুবই ভালো লাগে, যেমনটা সে ডাঙ্কেনের থেকে প্রত্যাশা করে। আর তারপরে স্যার ডাঙ্কেন দ্য টল সেই ওক গাছে তার কয়েনটা গেথে সেখান থেকে বেরিয়ে যায় এক নতুন জার্নিতে, এক নতুন জীবনের সন্ধানে। তবে এবার সে একা না, এগ আবারও ফিরে এসেছে। তার পিতা নাকি রাজি হয়ে গেছে স্যার ডাঙ্কেনের সেই প্রস্তাবে, তাই এগ এবার থেকে ডাঙ্কেনের সাথেই থাকবে। তারা বেরিয়ে পড়েছে ডর্নের উদ্দেশ্যে, সেখান থেকেই নতুন গল্প শুরু। আলোচনা করতে করতেই তারা দুজন বেরিয়ে পড়ে ঘোড়ায় চেপে। অন্যদিকে স্যার আর্লেন যে এতদিন ডাঙ্কেনের সাথে ছিল, তাকে সঙ্গ দিয়েছিল তার স্পিরিট, সে ভিন্ন রাস্তা নিয়ে নেয়, কারণ স্যার ডাঙ্কেন সবকিছু এখন শিখে গিয়েছে, তার আর গাইডেন্স প্রয়োজন নেই। তবে আমাদের এগ শেষমেশ আবারও তো একটা মিথ্যা কথা বলেছে, সেই টার্গেরিয়ানরা তো ফিরছে, মেকার তার নিজের ছোট ছেলেকে খুঁজে পাচ্ছে না। আবারও সে চিন্তায় পড়ে গেছে যে তার ছোট ছেলে আবার কোথায় পালালো। ওয়েল, এ নাইট অফ দ্য সেভেন কিংডম এখানেই শেষ হয়। আমার এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই আপনাদের মনে হতে পারে, তবে স্টোরি হিসাবে গল্পটা অনেকটা ছোট এবং আমার মতন বহু মানুষই যারা যারা দেখেছেন এই সিরিজটাকে, তারা শেষমেশ একটা কথাই বলবে যে পোষালো না, মানে আর একটু বেশি কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম। তবে ঠিক আছে, অল্পতেই সন্তুষ্ট থাকি, অপেক্ষায় নয় থাকবো দ্বিতীয় সিজনের। তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি সব বিষয়গুলো, যে চারিদিকে কি ঘটছে। অন্যদিকে হাউস অফ দ্য
ড্র্যাগনের স্টোরিগুলো যদি জানতে চান, কমপ্লিট সিরিজ এক্সপ্লেইন করা রয়েছে আমার চ্যানেলে, সেটাও দেখতে ভুলবেন না। আলাদা প্লেলিস্ট আমার বানানো রয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।